নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি প্রাইম টাইম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী। প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে সর্বধর্মের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সব ধর্মের প্রতিনিধিদের পাশে দাঁড় করিয়ে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর থেকে বিজেপিকে নিশানা করেন তিনি। প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা করবেন না, এখানে আমি আছি, বুঝুন বিজেপি আপনাদের ভড়কাচ্ছে। আমি জানি এই আইনটা ভুল। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যান, কিন্তু দাঙ্গার পথে কেউ যাবেন না। কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। প্লিজ বুঝুন, এটা বিজেপি ভড়কাচ্ছে, আপনারা ভড়কাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে, এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না। এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, যদিও চ্যালেঞ্জ হবে, ওয়াকফও চ্যালেঞ্জ হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন, জেনে রাখবেন। তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন। এটা করতে দেবেন না। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, হিন্দু মুসলিম যেই হন, ক্ষমা নয়, বাংলাকে রক্তাক্ত করতে দেব না। আপনারা সবাইকে শান্তির বার্তা দিন, অশান্তি করলে নিজের পায়ে কুড়ুল মারবেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো, ইমাম সমাবেশে নজরে 2026-এর বিধানসভা নির্বাচন। সংখ্যালঘুদের সমর্থন দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 26টা পেরোতে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভায় বলেছেন, এনআরসি এনপিআর এর মতো এই যুদ্ধও জিতবো, আমাকে 26টা পার করতে দিন। ওরা 26 টার্গেট করে এসব করছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। एनआरसी का तारा, एनपीआर का तारा, ए बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26। इसमें उसका टारगेट करके कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे। हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? এরা বোঝে না। তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন, কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয়। এর পাশাপাশি রাজ্যে ওয়াক অফ অশান্তির জন্য বিএসএফকে বেনজির আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্ত দিয়ে লোক ঢুকিয়েছে, বাচ্চাদের টাকা দিয়ে ইট ছুড়িয়েছে, গুলি করে লোক মেরেছে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ওয়াক অফ অশান্তির জন্য বিএসএফকে বেনজির আক্রমণ শানিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো।
स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? যদি বাংলাদেশ সত্যি জয় হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা পাই না। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে। 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? এই প্রশ্ন আমরা করতে চাই। পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্র, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, এ নিয়ে কি বলেছেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এত ক্লাসিফাইড ইনফরমেশন থাকে যে বিএসএফ লোক ঢুকিয়েছে টাকা নিয়ে, তাহলে তিনি তো সর্বময়ী কর্ত্রী পুরো পশ্চিমবঙ্গের। তাহলে কি ইমিডিয়েটলি পুলিশকে বলা হচ্ছে না কেন যে বিএসএফ এর এই লোকগুলোকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে এবং এদের নিয়ে কোর্টে চালান দাও? কারণ তার কথা যদি সত্যি হয়, যেটা আমি বলবো যে এই কথাগুলো বলা যে এটা একান্তভাবেই অপবিপ্রেত। কারণ আমি বলছি যে বিএসএফ এর এই মেলাইন করার চেষ্টা করে বিএসএফ কে যে মোরাল, তার যে মনোবল, সেটা ভাঙা যাবে না। এখন ওনার মনে আর কি আছে জানি না, তবে বিএসএফ এর ব্যাপারে এই ধরনের বক্তব্য যে উনি রাখছেন, এটা কিন্তু সেই বলে না যে উপরে কিছু ফেললে তো আবার নিজের মাথায় পড়ে। পরবর্তীকালে যদি কোনো সময় কোনো এনকোয়ারি হয়, তাহলে দেখা যাবে যে গতি অন্যদিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন, এজেন্সি দিয়ে লোক এনে অশান্তি, অন্য দেশ থেকে লোক এনে অশান্তি, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদের চেষ্টা। ইউনূসের সঙ্গে গোপন মিটিং করছেন, আপনাদের প্ল্যানিংটা কি? অন্য দেশ থেকে লোক এনে অশান্তি, কালিদাসের মতো আচরণ স্বরাষ্ট্র মন্ত্রকের, সব এজেন্সি দিয়েছেন ওর হাতে। মোদিজিকে বলবো এটা নিয়ন্ত্রণ করুন। 1 বছর পর দিল্লিতে নতুন সরকার, মোদি গেলে আপনি প্রধানমন্ত্রী হবেন না, তখন আপনাকে হামাগুড়ি দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন শুনবো। আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে दंगा करा? आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार, मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে, তাহলে তো বলতে হবেই ভাই। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু দেবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে।
আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই মন্তব্যের পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। Amit Shah ji is strongest home minister of our country. Under the great leadership of Narendra Modi ji, our beloved Prime Minister, Amit Shah ji doing extraordinary job to shape and strengthen our great nation. এজেন্সি দিয়ে লোক এনে অশান্তি, অন্য দেশ থেকে লোক এনে অশান্তি, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদের চেষ্টা, বিভাজনের বদলে ঐক্য তৈরির চেষ্টা করুন। ওয়াকফ নিয়ে অশান্তি হয়েছে, তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে, একাধিক জায়গায় অশান্তি হয়েছে। যেখানে অশান্তি সেটা কংগ্রেসের জেতা আসুন, কংগ্রেসের পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? পাল্টা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। হাস্যস্কর, বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হয়েন না, তাহলে ভালো লাগবে। আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে, আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিন থেকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফকে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে। তার যত সম্ভব ক্ষমতা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, তা নিয়ে কংগ্রেস যতদিন এই ভারতবর্ষের ক্ষমতা থাকে, কংগ্রেস যতদিন এই রাজ্যের ক্ষমতা থাকে, ততদিন আপনার মতন সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় না আমাদের। আজকে এইভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে বারবার করে ভোটের অস্ত্রটা ব্যবহার করবেন না। আপনি মুসলমান সমাজকে অপমান করেন, মুসলমান সমাজকে আপনার ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করেন, আপনি মুসলমান সমাজকে পণ্য হিসাবে ব্যবহার করেন। আপনি ইসলামকে সম্মান কখনো দেন বলে আমার জানা নাই। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। এছাড়া ওয়াকফ আইন নিয়েও প্রশ্ন উঠেছে, কেন্দ্রের কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই খবর নিয়েই ফিরবো এখন সময় একটা বিরতির। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। এর পাশাপাশি ওয়াকফ আইন নিয়েও আজ বেশ কিছু প্রশ্ন উঠল। কেন্দ্রের জবাব তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামীকাল মামলার ফের শুনানি রয়েছে দুপুর 2টায়। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ, সুপ্রিম কোর্টের ওয়াকফ আইন নিয়েও উঠল প্রশ্ন। কেন্দ্রের জবাব তলব প্রধান বিচারপতির। আগামীকাল মামলার ফের শুনানি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আজ মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত, পাশাপাশি ওয়াকফ আইন নিয়েও প্রশ্ন উঠেছে। কি কি প্রশ্ন উঠলো আজকে ওয়াকফ আইন নিয়ে, আর যে ওয়াকফ আইন প্রত্যাহার নিয়েই মুর্শিদাবাদে এই অশান্তির সূত্রপাত? হ্যাঁ, দেখো, ওয়াকফ আইন হওয়ার পরই দেশ জুড়ে বিভিন্ন ব্যক্তি একাধিক মামলা করেছিলেন শীর্ষ আদালতে। তার মধ্যে থেকে ছিলেন বাংলা থেকেও অনেকে ছিলেন, বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ছিলেন, যেমন ছিলেন হুমায়ুন কবির। অন্যদিকে
সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলা করেছেন। মোট 72টি মামলা উঠেছিল, মামলা ওঠে বিভিন্ন জায়গায়, মামলা করা হয় এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে, এবং যে মামলার মূল বিষয়টা ছিল যে ওয়াকফ আইন করে মুসলিমদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকার পারে না, এই নিয়েই মূলত অভিযোগগুলো ছিল। সেই সমস্ত অভিযোগ এক জায়গায় করে নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়, এবং সুপ্রিম কোর্টে আজকে দীর্ঘ শুনানি হয়, যদিও শুনানি পুরো সম্পূর্ণ হয়নি, আগামীকাল আবার মামলার শুনানি হওয়ার কথা। তা আজকে যে মূলত প্রশ্নগুলো উঠে এসেছে সেইটা হচ্ছে যে এইভাবে একটি ব্যক্তিগত যে সম্পত্তিগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো, যেগুলো ওয়াকফ সম্পত্তি হয়েছে, সেইগুলি মুসলিম, প্রধানত মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা তারা আল্লাহর নামে এই সম্পত্তি দান করেছেন। তা সেই জায়গাটা, যে সম্পত্তি এইভাবে আল্লাহর নামে দান করা হয়েছে, সেই খানটাতে দাঁড়িয়ে এইভাবে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে কিনা। কারণ আমরা জানি যে ওয়াকফ বোর্ড নতুন করে গঠন করার কথা বলেছে কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় যে ওয়াকফ বোর্ড, জাতীয় ওয়াকফ বোর্ড, সেখানের গঠন প্রক্রিয়াটা এমনই রয়েছেন যে 22 সদস্যের ওয়াকফ বোর্ড গঠন করার কথা বলা হয়েছে, এবং তার মধ্যে থেকে বলা হয়েছে যে 10 জন মুসলিম সদস্য থাকবেন। এই 10 জনের বাইরে যে আরও 12 জন সদস্য রইলেন, তাদেরকে আলাদাভাবে অমুসলিম থাকবেন 4 জন, এইটা বলা হয়েছে। কিন্তু তার বাইরে আরও যে 8 জন থাকলেন, সেই 8 জনের ধর্মীয় পরিচয় ওইভাবে নির্দিষ্ট করা হয়নি, কিন্তু এমনভাবে করা হয়েছে যে সেই 8 জনই অমুসলিম হতে পারেন। অর্থাৎ একটি ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তি নিয়ে সেখানে যে বোর্ড গঠন করার কথা বলা হয়েছে, সেখানে 10 জন মুসলিম থাকার কথা নিশ্চিত করা হলেও বাকি 12 জনই কিন্তু অমুসলিম হতে পারেন। এই জায়গাটাতে বারবার প্রশ্ন উঠেছে যে একটি ব্যক্তিগত ধর্মীয় উদ্দেশ্যে যে সম্পত্তি দান করা হয়েছে, সেখানে অমুসলিমরা প্রাধান্য এইভাবে পেতে পারেন কি না, এই একটা দিক উঠে এসেছে। আরও একটি দিক যেটা উঠে এসেছে যে ওয়াকফ সম্পত্তি কোনটা, সেটা কি সত্যিই ওয়াকফ সম্পত্তি না জাতীয় সম্পত্তি, সরকারের সম্পত্তি, এই বিষয়ে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসককে। যিনি ওয়াকফ সম্পত্তি কিনা সেই ব্যাপারে তিনি নিজেই একটি সমীক্ষা করবেন, এবং সেই সমীক্ষার রায়ও দেবেন সেই জেলা শাসক নিজেই। অর্থাৎ এই জায়গাটাতে বলা হচ্ছে যে জেলা শাসক সরকারের প্রতিনিধিত্ব করে, কাজেই যখন প্রশ্নটা উঠছে সম্পত্তি ওয়াকফ বোর্ডের নাকি সরকারের, সেই জায়গাটায় সরকারের একজন প্রতিনিধি কি করে সেই মামলার নিষ্পত্তি করেন। কারণ সরকার যেখানে নিজেই পার্টি হয়ে গেছে, সরকারের প্রতিনিধি সেই মামলার নিষ্পত্তির দায়িত্বে থাকতে পারে না। এই জাতীয় বিষয়গুলি আজকের শুনানিতে উঠে এসেছে বারে বারে, এবং সেই জায়গাটায় শুনানি মাঝপথে আজকে সম্পূর্ণ করা যায়নি। আগামীকাল আবার এই শুনানি হবে, এবং হয়তো আগামীকাল এই বিষয়ে শীর্ষ আদালতের কাছ থেকে কিছু নির্দিষ্ট রায় বা নির্দেশ পাওয়া যেতে পারে। পাশাপাশি আরও যে বিষয়টা উঠে এসছে, মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে, আমরা জানি সেই কথাও উঠে এসেছে আজকের শীর্ষ আদালতের শুনানিতে, এবং সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ খুবই উদ্বেগ প্রকাশ করেছেন, এবং প্রধান বিচারপতি যেটা জানিয়েছেন যে যেহেতু মামলাটা তারা শুনছেন, প্রধান বিচারপতি শুনছেন, কাজেই এই হিংসার ঘটনায় আর কেউ যেন লিপ্ত না হন, কেউ যেন জড়িয়ে না পড়েন, সেই আবেদন করা হয়েছে উদ্বেগ প্রকাশের পাশাপাশি। অর্থাৎ সব মিলিয়ে ওয়াকফ আইন নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে এবং বিশেষত আমাদের রাজ্যে যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল, যে অশান্তির আবহ তৈরি হয়েছিল, সেই জায়গাটায় উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ আদালত, এবং পাশাপাশি ওয়াকফ আইন কতটা বৈধ, ওয়াকফ আইন কারো ব্যক্তিগত ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে কি না, সেই বিষয়ে হয়তো আগামীকাল তারা কোনো রকম নির্দেশ দিতে চলেছে। পম্পি। চিন্ময় দে, এছাড়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি আজকে সুপ্রিম কোর্ট, যদিও এই বিষয়টি বারে বারে যখন সওয়াল জবাব চলছিল বারে বারে এই বিষয়টিও উঠে এসেছিল। অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামীকাল, তুমিও বললে যে মামলার শুনানি রয়েছে, অবশ্যই এই বিষয়টির দিকেও কি নজর থাকবে? অন্তর্বর্তী স্থগিতাদেশ কতটা গুরুত্বপূর্ণ? স্থগিতাদেশের কথা বলা হলেও আবেদনকারীদের পক্ষ থেকে শীর্ষ আদালত কিন্তু সেই আবেদন আজকে গ্রাহ্য করেননি, আবেদন সরাসরি নাকচ করেননি, কিন্তু শীর্ষ আদালত যেটা জানিয়েছেন যে আগে তারা পুরো শুনানিটা পর্বটা সমাপ্ত হতে চান, পুরো সমস্ত পক্ষের, কেন্দ্রীয় সরকারকে যেমন বক্তব্য জানানোর কথা বলা হয়েছে, এবং বাকি সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরই এই বিষয়ে কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন শীর্ষ আদালত। আমরা জানি যে
একেবারেই ধন্যবাদ চিন্ময়দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিল আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। আইনজীবী ফিরদৌস শামীম কি জানিয়েছেন শুনবো। বিচারপতি মূলত যে নিয়ে প্রশ্ন বারবার করেছেন সেটা হচ্ছে ওয়াকআপ বাই ইউজার, যেটা অমিট করে দিয়েছে। সেই ওয়াকআপ বাই ইউজারের যেটা আপনি প্রপার্টির সংখ্যা দেখেন, মোর দেন 50% বা অলমোস্ট 50% প্রপার্টি ওয়াকআপ বাই ইউজার। যদি কোনো প্রপার্টি ওয়াকআপ বাই ইউজার ডিক্লেয়ার্ড হয়ে থাকে বাই এনি কোর্ট অর আদারওয়াইজ, তাহলে সেটিকে এক ধাক্কায় সেটাকে আপনি মুছে ফেলবেন। এটা হওয়া উচিত কি উচিত নয় সেই নিয়েই মূলত তিনি শুনতে চান। দ্বিতীয় হচ্ছে যে ওয়াকআপ বোর্ড বা ওয়াকআপ কাউন্সিলের ক্ষেত্রে কম্পোজিশন যেটা দেওয়া হয়েছে, সেখানে নন মুসলিম অনেকগুলো ব্যক্তিকে সেখানে ঢোকানো হয়েছে। যেখানে একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা একজন মুসলিম আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করছে, সেই প্রপার্টিটা গভর্ন হবে নন মুসলিমদের দ্বারা। সেই ক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, তিনি বললেন যে এই যে এক্স অফিসিও মেম্বার তিনি নয় নন মুসলিম হতে পারে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে যদি আমি অন্তর্বর্তীকালীন আদেশ দিই যে অন্যান্যরা মুসলিমই হবে, তাহলে সরকারের কি কোনো আপত্তি রয়েছে? তারা সেই সংক্রান্ত আর্গুমেন্ট আগামীকাল করবেন। তারা বারবার সময় চেয়েছিলেন, তাই আজকে মহামান্য প্রধান বিচারপতি তাদের আগামীকাল সময় দিয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল। ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে গেলেন সুকান্ত মজুমদার, এই খবর নিয়ে ফিরবো এখন একটা সময় বিরতি। ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে ভবানী ভবনে বিজেপি, ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে ভবানী ভবনের প্রবেশদ্বার বন্ধ, ভবানী ভবনের প্রবেশদ্বার বন্ধ। ভবানী ভবনে ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্ধ রয়েছে ভবানী ভবনের প্রবেশদ্বার। মুর্শিদাবাদে যারা এখনো পর্যন্ত ঘর ছাড়া, তাদেরকে সঙ্গে করে ভবানী ভবনে নিয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, ভবানী ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি বসে পড়েছেন, মনে করা হচ্ছে এগুলো বিজেপি কর্মী সমর্থকরা, তারা বসে পড়েছেন সেখানে। প্রবেশদ্বার বন্ধ, ভবানী ভবনের তরফ থেকে কি বলা হচ্ছে, কেন প্রবেশদ্বার বন্ধ? অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কেন ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে ভবানী ভবনে গিয়েছেন? দেখো পম্পি, তোমাকে প্রথমেই এই ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে ভবানী ভবনের যে গেট, সেই গেটটা কিন্তু এখনো বন্ধ রয়েছেন এবং তার বাইরে অপেক্ষা করছেন সুকান্ত মজুমদার, তাপস রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা, এবং তাদের সঙ্গে রয়েছেন যে সেখানে তারা এসেছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে থাকো প্রিয়াঙ্কা। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা তারা ভবানী ভবনের সামনে বসে পড়েছেন। মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া ভবানী ভবনে, তাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্ধ রয়েছে ভবানী ভবনের প্রবেশদ্বার, না জানিয়ে এসেছেন সুকান্ত মজুমদার, তাই ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর। ভবানী ভবনের সামনে বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে গিয়েছেন ভবানী ভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রিয়াঙ্কা, তুমি যে ছবি তুলে ধরছিলে, একেবারে দেখো, তোমাকে যেরকমটা দেখাচ্ছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু একেবারে অপেক্ষা করছেন সুকান্ত মজুমদার সহ যে বিজেপি নেতৃত্বরা রয়েছেন, তারা অপেক্ষা করছেন এবং তাদের সঙ্গে একই সঙ্গে অপেক্ষা করছেন সেই সব ঘর ছাড়া মানুষজনরা, যারা আজকে এসেছিলেন বিজেপির অফিসে, বিজেপি কার্যালয়ে দেখা করতে সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং সুকান্ত মজুমদার তাদেরকে সঙ্গে নিয়ে আজকে এসেছিলেন ডিজির সঙ্গে দেখা করানোর জন্য। কারণ তাদের অভিযোগ যে ডিজি মুর্শিদাবাদে গেলেও কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি, অর্থাৎ যারা যারা ঘর ছাড়া হয়েছেন, যারা যারা আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে কিন্তু তিনি দেখা করেননি, এবং সেই কারণে তিনি সরাসরি যারা আক্রান্ত হয়েছেন, যারা ঘর ছাড়া হয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন এই ভবানী ভবনের ডিজির সঙ্গে দেখা করার জন্য। এবং তারা অপেক্ষা করছেন, এখনো রাস্তার উপরে বসে রয়েছেন, এবং গার্ডরেল দেওয়া হয়েছে, রীতিমতো তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে, যাতে কোনো রকম অসাধু
অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশি নিরাপত্তা রয়েছে যথেষ্ট, এবং গার্ডরেলের এপারে দেখা যাচ্ছে যে বেশ কিছু কর্মী সমর্থকরা রয়েছেন বিজেপির, তারা কিন্তু স্লোগান তুলছেন এবং বিজেপির পতাকা নিয়ে রয়েছেন এবং তারা পরপর স্লোগান তুলে যাচ্ছেন এবং উল্টো দিকে একেবারে শান্ত হয়ে কিন্তু রাস্তার উপর বসে রয়েছেন সুকান্ত মজুমদার, তাপস রায়, তমগ্ন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সঙ্গে রয়েছেন যেসব ঘরছাড়ারা রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন এবং তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন ডিজির জন্য। যদিও সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন যে তাকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ডিজি নেই এখন, তবে কোথায় গেছেন সেটা কিন্তু এখনো তাকে জানানো হয়নি এবং কখন আসবেন সেটাও কিন্তু তার কাছে কোনো রকম তথ্য নেই এবং সেই কারণে তারা কিন্তু এখনো অপেক্ষা করে যাচ্ছেন। যদিও সুকান্ত মজুমদারকে যেটা জানানো হয়েছে, যেহেতু তিনি আগে থেকে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নেননি সেই কারণেই কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যে ধরনের নিয়মগুলো থাকে, অর্থাৎ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাধারণত আসতে হয়, সেই ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তিনি আসেননি এবং সেই কারণেই কিন্তু তাকে অপেক্ষা করতে হচ্ছে। যদিও প্রতিনিধি গিয়েছিলেন এবং ভেতরে গিয়ে কথা বলেছিলেন, অর্থাৎ পুলিশের তরফ থেকে একজন গিয়েছিলেন, ভেতরে কথা বলেছিলেন এবং কোনো রকম পারমিশন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সেই কারণে সেই পারমিশনের অপেক্ষায় কিন্তু এখনো পর্যন্ত একেবারে গেটের বাইরে বসে রয়েছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এবং সঙ্গে রয়েছেন সেই সব ঘরছাড়া মানুষজন যারা অপেক্ষা করছেন ডিজির সঙ্গে দেখা করার জন্য। যদিও ডিজি কখন আসবেন, কখন দেখা করা সম্ভবপর হবে এখনো তারা জানেন না, আদৌ দেখা করতে পারবেন কিনা সেটাও কিন্তু এখনো অনিশ্চয়তার মুখে। তবে এখনো পর্যন্ত তারা রাস্তার উপর বসে রয়েছেন, অপেক্ষা করছেন। সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদারও। বারে বারে যে অভিযোগটা করা হচ্ছিল, যারা যারা দুর্গতরা এসছেন, অর্থাৎ যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যারা এসছেন তারা কিন্তু সরাসরি অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে, অর্থাৎ আজকে যে সাংবাদিক সম্মেলন মুরলীধর সেন লেনে যেটা হয়েছিল বিজেপি কার্যালয়ে, সেখানে কিন্তু সরাসরি আমরা দেখেছি তাদেরকে অভিযোগ করতে যে পুলিশি সাহায্য কোনোভাবেই কিন্তু তারা পাননি। অর্থাৎ যখন অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই অশান্তির পরিবেশের সময় কিন্তু কোনোভাবেই পুলিশ তাদের পাশে এসে দাঁড়ায়নি, বরং বিএসএফ এর সাহায্য নিয়েই তারা কিন্তু পালাতে পেরেছিল। অর্থাৎ সরাসরি বলা যেতে পারে পুলিশের নিষ্ক্রিয়তার দিকে কিন্তু তারা অভিযোগ তুলেছিলেন এবং সেই কারণে দেখতে গেলে এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের সঙ্গে অর্থাৎ ডিজির সঙ্গে কিন্তু দেখা করার জন্য এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন এবং বারে বারে যে অভিযোগটা তারা করে এসেছেন, প্রথমত পুলিশের নিষ্ক্রিয়তা, দ্বিতীয়ত বিএসএফ এর যে সাহায্য তারা পেয়েছেন এবং সেই কারণে তারা পালাতে পেরেছিলেন এবং প্রাণ রক্ষা হয়েছিল তাদের, এমনটা কিন্তু সরাসরি বলতে শোনা গিয়েছিল আজকে সাংবাদিক সম্মেলনে। এবং তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। এমনকি বিজেপির তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছিল যে সাধারণ মানুষরা চাইছে যে যেসব এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই সব এলাকায় বিএসএফ যাতে থাকেন, সেই জন্য কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। আপনার यहाँ पे भी लागू होना चाहिए कि तोहा सिद्दीकी ने आज जो बताया वो क्या सही है? देखिए, तोहा सिद्दीकी साहब ने जिस तरीके का प्रोवोकेटिव स्टेटमेंट दिया है वो बहुत ही शर्मसार कर देने वाली है। और ये मानसिकता जब जब परसेंटेज बढ़ रहा है, डेमोग्राफी चेंज हो रहा है, ये मानसिकता आ रही है। और ये मानसिकता इसलिए आ रही है, ये मानसिकता इसलिए आ रही है कि ममता बनर्जी ने इनको शह दे के रखा है। ओबीसी ए के द्वारा बहुत सारे सब इंस्पेक्टर की भर्ती की गई है विशेष समुदाय के लोगों को अपीज करने के लिए। और इसी के कारण मुझे लगता है कि इस बंगाल को बचाने के लिए, बिकॉज इट इज द इंटेलेक्चुअल कैपिटल ऑफ द कंट्री, वी हैव टू सेव इट and the BJP rule is the only solution to this. Why? Because as mentioned by them, the call for riot was given from the loudspeaker of the masjid. If BJP comes into power and this type incident happen, we will ban masjid or any other religion campus which will be used in case of provoking the riots in any area of West Bengal.
আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন করা হয়েছে। সিট গঠন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এর আগে আপনারা জানেন সিট গঠন করা হয়েছিল মুর্শিদাবাদে খুনের ঘটনাতে। এবার মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন মুর্শিদাবাদ জেলা পুলিশের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, সিট গঠন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ, কতজন সদস্য রয়েছেন এবং কিভাবে পরবর্তী পর্যায়ে কাজ করা হবে, কি কি পদক্ষেপ হতে চলেছে সিটের? একেবারেই দেখো, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু ইতিমধ্যে একটি সিট গঠন করা হয়েছে, যেখানে কিন্তু আমরা যেটা ইতিমধ্যেই সূত্র অনুসারে জানতে পারছি 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেই টিমে কিন্তু যেমন 3 জন ডেপুটি সুপার তারা রয়েছে, তার পাশাপাশি 6 জন ইন্সপেক্টর এবং একজন এডিশনাল অফিসার রয়েছে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আমরা সূত্র অনুসারে জানতে পারছি। এবং মূলত যেটা জানা যাচ্ছে, আমরা জানি এর আগে একটি সিট গঠন করা হয়েছিল, যেটা কিন্তু মুর্শিদাবাদে যে খুনের ঘটনা ঘটেছিল তা নিয়েই কিন্তু সেই সিট গঠন করা হয়েছিল। তবে আজ যে সিট গঠন করা হলো মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে, সেই সিট কিন্তু মূলত মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে, অর্থাৎ শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ানা একাধিক জায়গায় যে অশান্তির ছবি উঠে এসেছে, সেই সমস্ত অশান্তি নিয়েই কিন্তু এই সিটের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু যে তদন্ত, সেই তদন্ত চালিয়ে যাবেন। এবং এই সিটের সদস্যদেরকে সাহায্য করার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, টাস্ক ফোর্স এবং সিআইডির তরফ থেকেও কিন্তু সাহায্য করা হবে, তারাও কিন্তু তদন্তে সাহায্য করবে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে ইতিমধ্যেই সেই সিট গঠন করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 9 জন সদস্য এই সিটের মধ্যে রয়েছে, তারা প্রত্যেকটি ঘটনাস্থলে যাবে, সেখানে গিয়ে গোটা বিষয়টি পরিদর্শন করবেন এবং কি কারণে ঘটনা ঘটলো, ঘটনার নেপথ্যে বা কি রয়েছে, পুরো বিষয়টি কিন্তু তারা তদন্ত করে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন করা হয়েছে, 9 সদস্যের সিট গঠন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এর আগে খুনের ঘটনাতে সিট গঠন করা হয়েছিল। মুর্শিদাবাদে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জুড়ে, তারপরে আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করছে, টহল চলছে। ধীরে ধীরে শান্তি ফিরে আসছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জুড়ে। ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথম চার্জশিট দিল ইডি। সেই চার্জশিটের নাম রয়েছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। এই চার্জশিটে নাম থাকার পরেই আমরা দেখলাম আজ দেশজুড়ে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের তরফ থেকে। বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ দেখানো হয়, এমনকি কলকাতার সল্টলেকে ইডি অফিসের সামনেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিভিন্ন জায়গাতেই বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের তরফ থেকে। ন্যাশনাল হেরাল্ড মামলাতে ইডি চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে নাম রয়েছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর। দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের। সল্টলেকের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি চার্জশিটে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম রয়েছে, তারপরেই দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। বাদ যায়নি কলকাতা, সল্টলেকেও বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের তরফ থেকে। কি ছবি উঠে এসেছে, প্রদেশ কংগ্রেস সভাপতি কি জানিয়েছেন? শুভঙ্কর সরকারের তরফ থেকে আজ একটি র্যালি করা হয় এবং যে সল্টলেকের কল্যাণ জুয়েলার্স যে আইল্যান্ড, সেই আইল্যান্ড থেকে সেই র্যালিটি বেরায় এবং এই র্যালির মধ্যে কংগ্রেসের যে ওয়ার্কাররা ছিলেন বা কাজকর্তারা ছিলেন, তারা 200 থেকে 250 জন ছিলেন। তারা এই র্যালিটি নিয়ে সিজিও কমপ্লেক্সে যে ইডি দপ্তর, সেইখানে তারা আসেন এবং অবস্থান বিক্ষোভ তারা শুরু করে দেন। কিন্তু তার আগেই র্যালি করে যখন আসেন, তখন সিজিও কমপ্লেক্স যে মেন ডোর, রাস্তায় মেন ডোর,
সেই মেন গেটটি বন্ধ থাকে এবং সেই মেন গেটের উপরে যে কংগ্রেসের কার্যকর্তারা তারা উঠে বিক্ষোভ করতে শুরু করেছেন, পতাকা দেখাতে শুরু করেন। তারপরে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে সেখানে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, এমনটাই ছবি ধরা পড়লো। এরপরে শুভঙ্কর সরকার তিনি বলছেন তার যে দাবি, তিনি জানাচ্ছেন কি যেইভাবে দিল্লির ইডির আধিকারিকরা যে চার্জশিটের মধ্যে যেখানের মধ্যে 600 কোটি টাকার বেশি সম্পত্তি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি ইলিগাল ভাবে বাজেয়াপ্ত করেছেন, অর্থাৎ বেআইনিভাবে, অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সেই মামলায় অর্থাৎ বারবার হেরে যাচ্ছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বেআইনিভাবে ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করছে। তারই প্রতিবাদে আজকে দেশ জুড়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস, বাদ যায়নি কলকাতাও। ধন্যবাদ সন্তোষ, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। প্রাইম টাইম আজকের মতো এই পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, সন্ধ্যায় 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।